প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের ৩৭৩ নম্বর এপিসোডে। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আর আজকে শনিবার রাত 10টা বেজে গেছে। তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে। আজকের এপিসোডে রাখছি দুটো ঘটনা। প্রথম ঘটনা পাঠিয়েছে অজয় সামন্ত নর্থ কলকাতা থেকে, আর দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে সেলিম মোল্লা। সেলিম মোল্লা এর আগেও আমাদের অনেক ঘটনা পাঠিয়েছে। আজকের দুটো ঘটনাই হতে চলেছে জমজমাট। একদিন আগেই আমাদের ক্রিসমাস চলে গেল, সবাইকে মেরি ক্রিসমাস জানাচ্ছি। ক্রিসমাসকে কেন্দ্র করেই একটা অদ্ভুত ঘটনা আজকে পাঠিয়েছে অজয় সামন্ত, যেটা তোমাদের খুবই অদ্ভুত লাগবে। একটা ছোট্ট ঘটনা কিন্তু তোমাদের হাড় হিম করে দেবে। আর সেলিম মোল্লা প্রত্যেকবারই আমাদের দারুণ ঘটনা উপহার দেয়। আশা করি এই ঘটনাও তোমাদের ভালো লাগবে। সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের ৩৭৩ নম্বর এপিসোডের প্রথম ঘটনায়। নমস্কার রাজদা, আমি অজয় সামন্ত। সত্যি কথা বলতে এই ঘটনাটা আমি লিখতে চাইনি, কারণ লিখলে লোকে বলবে ক্রিসমাস নিয়েও ভূতের ঘটনা, সান্তা ক্লজ আবার ভয়ঙ্কর হয় নাকি। তবে যে ঘটনাটা তোমাকে লিখে পাঠাচ্ছি সেটা ভয়ঙ্কর না হলেও তোমাদের মনে দাগ কেটে যাবে, এটা আমি হলপ করে বলতে পারি। যেদিনকার ঘটনা আজকে লিখতে চলেছি, সেই রাতের চার্চের ঘন্টার শব্দ এখনো আমার কানে বাজে, আর ঘুম ভাঙলেই মনে হয় ওটা সত্যি সান্টা ছিল তো। ঘটনাটা 2018 সালের ক্রিসমাসের রাত। জায়গাটা উত্তর কলকাতার একটা পুরনো অ্যাংলো ইন্ডিয়ান পাড়া। কয়েক মাসই হয়েছে আমরা ভাড়া নিয়ে এসেছি এইখানে, একটা 3 তলা বাড়ির দোতলায়। বাড়িটা ব্রিটিশ আমলের, উঁচু ছাদ, কাঠের সিঁড়ি, জানলায় লোহার গ্রিল, আর মাঝখানে একটা বড় ঘড়ি। আমাদের বাড়িওয়ালার নাম ডেমেলো আন্টি। ডেমেলোটা অবশ্যই পদবী, আসল নাম এখানে উল্লেখ করছি না। পাড়ার চার্চে ঘন্টা পড়ছে, ঢং ঢং করে আওয়াজ চারিদিক কাঁপিয়ে দিচ্ছে। ক্রিসমাস ইভ, সবাই খুশি, চারিদিকে আলো, গান, কেক। আমার ছোট ভাই রনি তখন ক্লাস 3-তে পড়ে। সারা দিন ধরে তার একটাই কথা, দাদা আজ রাতে সান্টা ক্লজ আসবে তো। ও বড্ড জ্বালায় আমাকে, তাই ওকে আমি হেসে বলেছিলাম, হ্যাঁ আসবে, তবে ঘুমোলে আসবে, জেগে থাকলে আসবে না। বাবা কেক এনেছিল, মা সেই কেক কেটে 4টে করে পিস 2 ভাইয়ের জন্য রেখে দিয়েছিল। বাবা বলেছিল 12টা বাজলে আমাদের ঘরের জানলাটা বন্ধ করে দিতে। রাতে ওই জানলা দিয়ে প্রচন্ড হাওয়া আসে। কিন্তু সেই রাতে রনি ঘুমায়নি, কিন্তু আমি ঘুমিয়ে পড়েছি। রাত 12:17 হঠাৎ নিচতলা থেকে একটা খট খট করে আওয়াজ এলো। কাঠের সিঁড়ি বেয়ে যেন কেউ ওপরে উঠছে। আমি ভেবেছিলাম হয়তো নিচতলার ভাড়াটে হবে, কিন্তু তারপর যে শব্দটা হলো ওটা স্বাভাবিক ছিল না। একটা ঘন্টার শব্দ, তবে ছোট ঘন্টা, ঠিক যেমন সান্তা ক্লজের হাতে থাকে সেরকম টিং টিং করে আওয়াজ হচ্ছে। রনি বিছানা ছেড়ে উঠে বসলো, চোখ বড় বড়। আমাকে বলল, দাদা শুনছিস স্যান্টা এসেছে। আমার বুকটা কেমন ধক করে উঠল। স্যান্টা বলে যে কেউ হয় না, সেই বোধ ক্লাস 3-তে পড়া ছেলের মনে অবশ্যই আসবে না। তবে আমি বুঝি, কেননা আমি তো বড় হয়ে গেছি। রনি আমাকে আবার বলল, দাদা সান্টা এসেছে, আমার জন্য গিফট আনবে। আমি ওকে সান্ত্বনা দিয়ে বললাম, তুই চুপচাপ ঘুমিয়ে পড়, তুই জেগে থাকা দেখলে সান্টা গিফট দেবে না। ঠিক সেই সময় দরজায় 3 বার ঠক ঠক করে টোকা পড়ল, না জোরে না আস্তে, একদম মেপে। আমি উঠে দরজার কাছে গেলাম, দরজাটা ফাঁক করে বাইরে তাকালাম। দেখলাম সত্যি একজন লাল পোশাক পরা মানুষ, মাথায় সান্টার টুপি, পিঠে বড় একটা ব্যাগ। করিডোরে আলো কম ছিল তাই তাকে ভালোভাবে দেখতে পাচ্ছিলাম না, তবে এইটুকু বুঝলাম যে ওর পা মনে হচ্ছে মেঝেতে ঠেকছে না। আমি ফিস ফিস করে বললাম, কে কে ওখানে? বাইরে থেকে একটা গলা ভেসে এলো,
রনির মুখ উজ্জ্বল হয়ে উঠল। আমি তখনও পুরো দরজা খুলিনি, ফাঁক দিয়ে ও সান্টাকে দেখতে পেয়েছে। রনি চিৎকার করে বলল, সান্টা, আমার জন্য তুমি কি গিফট এনেছো? হঠাৎ পেছন থেকে মা চেঁচিয়ে উঠে বলল, দরজা খুলবি না বলে সে আমাদের দুজনকে সরিয়ে দরজাটা বন্ধ করে দেয়। বাইরে থেকে একটা ক্ষীণ হাসির শব্দ শুনতে পেলাম। তারপর কয়েকটা পায়ের শব্দ, তারপর সব চুপচাপ। আমি আর রনি কিছুই বুঝলাম না। মা দরজা বন্ধ করে দিয়ে প্রার্থনা শুরু করলো। কয়েক মিনিট পর নিচতলা থেকে একটা চিৎকার ভেসে আসে। কণ্ঠস্বরটা ডেমেলো আন্টির। আমরা তাড়াতাড়ি ডেমেলো আন্টির ঘরে গিয়ে বেল মারি। ডেমেলো আন্টি ভয় আতঙ্কে তার দরজাটা খোলে। ডেমেলো আন্টির থেকে যা শুনেছিলাম সেই দিন, এবার সেটাই বলছি। এই ঘটনা মায়ের জানাই ছিল, তাই আমাদের সে দরজা বন্ধ করতে বলেছিল সেই দিন। ডেমেলো আন্টি বললেন যে ডেমেলো আন্টির স্বামী, যিনি কিনা 4 বছর আগে মারা গেছেন, তিনি নাকি প্রত্যেক ক্রিসমাসের রাতে সান্টা ক্লজ সেজে এই বাড়ি, পাশের বাড়ি, পাড়ার সব বাড়ির বাচ্চাদের গিফট বিতরণ করতেন। এটা ছিল তার শখ। কিন্তু ডেমেলো আন্টির স্বামীর মৃত্যুর পরেও তিনি প্রত্যেক ক্রিসমাসের রাতে সান্টা সেজে ফিরে ফিরে আসেন। কাউকে কোনো ক্ষতি করেন না, তবে অনেককে দেখা দেন। ডেমেলো আন্টি বললেন যে চার্চের ফাদারকে এই বাড়িতে আনিয়ে অনেক ক্লেনজিং করিয়েছি, তবে চার্চের ফাদার বলেন উনি নাকি হোলি স্পিরিট, কারুর কোনোদিন কোনো ক্ষতি করবেন না। তাই জন্যেই প্রত্যেক ক্রিসমাসের রাতে এই ঘটনা এখন গা সওয়া হয়ে গেছে। তবে আমরা এই বাড়িতে নতুন আসার প্রথম ক্রিসমাসের রাতেই তাকে দেখে ফেললাম, বা তিনি আমাদের দেখা দিলেন। এই ঘটনা আমরা কোনো দিনই ভুলব না। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। অদ্ভুত একটা ঘটনা কিন্তু শুনলাম। অজয় সামন্ত আমাদেরকে পাঠিয়েছে। অজয় আমাদেরকে এই প্রথমবারের জন্য ঘটনা পাঠাচ্ছে। থ্যাংক ইউ জানাচ্ছি অজয়কে। একটা ভারী ইউনিক ঘটনা অজয় আমাদেরকে পাঠিয়েছে। তোমরাও যদি এরকম ঘটনা আমাদেরকে পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের প্রেতপক্ষের অফিসিয়াল ইমেল আইডিতে pretpokho@gmail.com। ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে। আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ করা। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9432129921। এখানে তোমরা ঘটনা টেক্সট বা ভয়েস করে পাঠিয়ে দিতে পারো। তবে ঘটনা পাঠাবার আগে একটা জিনিসই দেখে নেবে যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়া বা কপি করে নেওয়া ঘটনা যেন না পাঠিয়ে দাও। কেননা কপিড কন্টেন্ট শোনালে কপিরাইট ক্লেম আসবে, আর কপিরাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে। চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে সেলিম মোল্লা। এক ফোঁটাও দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের 373 নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায়। হ্যালো রাজদা, আপনি কেমন আছেন? আমি বছরের শেষে একটা ঘটনা নিয়ে চলে এলাম। ঘটনাটা আসলে আমাকে নিয়েই। মাঝে মাঝে মনে হয় আমি কি তবে এখন কল্পনার জগতে বাস করছি? কারণ স্বপ্নে দেখা একটা ঘটনা বাস্তবে ঘটে গেছে, তাই ভাবলাম এই ঘটনাটা বলা দরকার। সেই কারণেই আজ লিখতে বসে গেলাম। আমি প্রথমে এই ঘটনাটা লিখতে চাইনি, ভেবেছিলাম এতে কুসংস্কার ছড়াতে পারে, কিন্তু পরে মনে হলো যদি রাজদা ঠিকভাবে বোঝেন তাহলে হয়তো তিনি ঠিকই পড়ে শোনাবেন, তাই শেষ পর্যন্ত লিখেই ফেললাম। আমার মায়ের বিষয় তো আগেও আপনাকে বলেছি যে তিনি বাড়িতে ঝাড় ফুঁক, ভূত তাড়ানো এইসব কাজের সঙ্গে যুক্ত। আপনার ঘটনার মাধ্যমে মাকে আমি অনুরোধ জানিয়েছিলাম যে তিনি বাড়িতে এইসব কাজ যেন করা বন্ধ করে দেন। মা আপনার বলা অনুরোধ শুনেও ছিল, কিন্তু চোখের সামনে অসুস্থ মানুষ বাড়ি থেকে সুস্থ হয়ে ফিরে যাচ্ছে, এই কাজটা করতে তার ভালো লাগতো। কিন্তু কাজটা বন্ধ করে দেওয়ার পর তিনি কেন জানি না মেনে নিতে পারছিলেন না। তাই মাকে বাড়ি থেকে আমরা সবাই অনুমতি দিয়েছিলাম যে তুমি কাজটা আবার শুরুই করো, তবে সমস্ত সাবধানতা অবলম্বন করে। এবার আসছি আসল ঘটনায়। দিনটা ছিল শুক্রবার, রাত 3টে নাগাদ। আমি একটা স্বপ্ন দেখি। স্বপ্নে দেখছি আমার এক বন্ধু, নাম অভিজিৎ। সে আমার কাছে এসে বলছে, ভাই তুই একবার আমার সঙ্গে যাবি?
আমাদের পাশের বাড়ির লোকেদের সে এক বিশাল সমস্যা দেখা দিয়েছে। সমস্যাটা ভৌতিক। তোর মা তো এইসব বিষয় জানে, আর তুইও তার সাথে থেকে থেকে অনেক কিছুই বুঝিস। তুই একবার গেলে বুঝতে পারবি সমস্যাটা কি। স্বপ্নের মধ্যেই অভিজিৎকে নিয়ে আমি যাদের বাড়িতে যাই, সেই জায়গাটা দেখে আমার মনে হচ্ছিল যেন আমি কোনো মন্দিরে এসে পড়েছি। জায়গাটা খুব সুন্দর, চারিদিকে কারুকার্য, অনেক বড় উঠোনের মতো, মাঝখানে একটা অশ্বত্থ গাছ, তার নিচে একটা বেদি বানানো, সেখানে সবাই বসে হরিনাম করছে, কথা বলছে, পাশেই একটা নদী। সবকিছু দেখতে দেখতে আমি একটা ঘরের ভেতরে ঢুকলাম। ঢুকেই দেখি একজন মহিলা নিজের হাত নিজেই কাটছে। এই দৃশ্য দেখে আমি ভীষণ ভয় পেয়ে যাই। সঙ্গে সঙ্গে ছুটে বাইরে বেরিয়ে আসি। সেই বাড়িতে অনেকগুলো গেট, কোন গেট দিয়ে বেরিয়েছি সেটা ঠিক মনে নেই। বেরিয়ে এসে দেখি আমি একটা অন্ধকার উঠোনে এসে পড়েছি। সেই উঠোনের এক কোণে একটা বড় কুয়ো। হঠাৎ সেই কুয়ো থেকে মনুষ্যাকৃতির এক পচা গলা দেহ উঠে আসে আর আমাকে তাড়া করে। আমি এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে আমি সেটা দেখে ছুটতে শুরু করি সেই উঠোনের দিকে, যেখানে সবাই হরিনাম করছিল। সবকিছু পেরিয়ে আমি নদীর বাঁধের রাস্তা দিয়ে দৌড়তে শুরু করি। সেই পচা গলা দেহের পিশাচ আমার পিছু নিচ্ছে। চারিদিকে কাউকে কোথাও দেখতে পাচ্ছিলাম না। ঠিক তখনই একটা বুদ্ধি এলো মাথায়। আমি একটা বড় মাটির ঢেলা নিয়ে নদীতে ছুঁড়ে ফেললাম। তারপর নিজে গিয়ে একটা ধান জমির মধ্যে লুকিয়ে গেলাম। মনে এটা ভেবেছিলাম যে সেই পিশাচটা বুঝবে আমি জলে ঝাঁপ দিয়েছি, আর তাহলে আমাকে ছেড়ে দেবে। কিন্তু পিশাচকে ধোঁকা দেওয়া কি অত সহজ কাজ? ধান জমির মধ্যে মুখ চেপে শুয়েছিলাম, কিন্তু সেই পিশাচ মাটি ভেদ করে ঠিক আমার সামনে উঠে দাঁড়ালো। সেই মুহূর্তে আমার স্বপ্নটা ভেঙে যায়। আমার পুরো শরীর ঘামে ভিজে গেছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত 3টে বাজে। আমি বিষয়টা খুব একটা গুরুত্ব দিইনি। বাড়িতে এসে মায়ের সঙ্গে কথাটা বলেছিলাম। তখন বাড়িতে আমার সেজো কাকিও ছিল। মা বলল, এগুলো দুঃস্বপ্ন, শরীর দুর্বল থাকলে এমন স্বপ্ন সবাই দেখে। আমিও বিষয়টা ভুলেই গেলাম। ঠিক তার 10 দিন পরে সেই স্বপ্নের অভিজিৎই বাস্তবে আমার সামনে এলো। অভিজিৎ এসে আমাকে বলল, ভাই সেলিম, সমরেশের বাবা অনেক কষ্ট পাচ্ছিল, আজ সব কষ্ট থেকে মুক্তি পেল রে সে। আজ সে শান্তির পথে রওনা দিয়েছে। রাজদা, এখানে বলে রাখি, সমরেশ আমার আরেক বন্ধুর নাম। ওদের বাড়ি অভিজিৎদের বাড়ির পাশেই। সমরেশের বাবা মারণ রোগ ক্যান্সারে আক্রান্ত ছিলেন। অসহ্য যন্ত্রণার চাপে একসময় তিনি বিষ খেয়ে নেন, কিন্তু ভগবান হয়তো তাকে সেই সময় তার কাছে ডাকেননি। ডাক্তাররা অক্লান্ত পরিশ্রম করে তাকে বাঁচিয়ে তোলেন। সেই সময় সমরেশের পাশে আমি আর অভিজিৎ দুজনেই ছিলাম। আর আজ যখন সমরেশের বাবা সত্যিই চলে গেলেন, আমি আর অভিজিৎ খুবই ভেঙে পড়লাম। আমি খুব কেঁদেছিলাম। অভিজিৎ আমার আগে বেরিয়ে গেল। আমার কিছু কাজ থাকার দরুন আমি পরের ট্রেন ধরে হাসনাবাদে পৌঁছালাম। ততক্ষণে সব যাত্রা বাড়ি থেকে বেরিয়ে পড়েছে। আমি শ্মশানের রাস্তা চিনতাম না। লোকজনকে জিজ্ঞাসা করলাম, তারা বলল টাকিতে ইছামতি নদীর পাশে যে শ্মশান আছে সেখানেই দাহ কার্য হবে। আমি সেই রাস্তা ধরে এগোতে শুরু করলাম। কিছুটা যাওয়ার পর দেখি রাস্তায় খই আর পয়সা পড়ে আছে। সেগুলো দেখতে দেখতে আমি নদীর বাঁধের রাস্তা ধরে দৌড়াতে শুরু করলাম, সব যাত্রাটাকে ধরব বলে। দৌড়াতে দৌড়াতে পথে একটা মুসলিম গোরস্থানের কাছে এসে পড়লাম। পাশ দিয়েই শ্মশানের রাস্তা গেছে। আমি অনেক খুঁজে পেতে শেষ পর্যন্ত শ্মশানে পৌঁছালাম। শ্মশানের গেটটা মন্দিরের মতো, ভেতরে বিশাল বড় উঠোন, তার মাঝখানে একটা অশ্বত্থ গাছ, তার গোড়ায় একটা বেদি বানানো। অনেক লোক সেখানে বসে কথা বলছে, হরিনাম করছে। আমি আগে কোনোদিন শ্মশানে আসিনি, হিন্দু রীতিতে দাহকার্য কখনো দেখিনি, কিন্তু আমার বন্ধুকে দেখে নিজেকে আর ধরে রাখতে পারলাম না। আমি আমার বন্ধুর মৃত বাবার দেহ দেখে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ফেললাম। সমরেশ নদী থেকে জল এনে নিজের বাবার দেহ ধুইয়ে দিল। তারপর 3 ভাই বোন মিলে চিতা তুলল এবং অগ্নি সংযোগ করল। সব কাজ শেষে সেই অশ্বত্থ গাছের নিচে সেই বেদির কাছে এসে বসল। আমি সমরেশের মাথায় হাত বোলাচ্ছিলাম। ওর কাকা বললেন,
কেউ যেন ওকে ধরে রাখে, কারণ ও মুখাগ্নি করেছে। একজনের সঙ্গে থাকাটা হচ্ছে নিয়ম। রাত প্রায় 11টা নাগাদ দাহকার্য শেষ হলো। সবকিছু গুছিয়ে আমি পৌঁছলাম অভিজিৎদের বাড়িতে। অভিজিৎ আমার গায়ে গঙ্গা জল ছিটিয়ে দিল। আমি কলতলায় স্নান করলাম। তারপর ও বলল কিছু খেয়ে নিতে। খাওয়া দাওয়া শেষ করে আমি শুয়ে পড়লাম। তবে শোয়ার আগে মাকে একবার ফোন করে বলেছিলাম যে কাল আমি বাড়ি ফিরব। মা শুনে আমার গাত্র বন্ধন করে দেন। আমি আয়াতুল কুরসি পড়ে সেই দিন রাতে শুয়ে পড়ি। পরের দিন ডিউটি যেতে হবে। ভোর রাত্রের দিকে একটা অদ্ভুত ঘটনা ঘটে। ভোর 4:30-এর দিকে অভিজিতের বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়ে পড়ে। সে যেই মুহূর্তে ঘরের লাইট জ্বালিয়েছে, সে দেখে আমি যেখানে শুয়ে রয়েছি সেই খাটের চারপাশে 5টা বিড়াল আমাকে ঘিরে রেখেছে। লাইট জ্বালাতেই তারা বিকট আওয়াজ করে এদিক ওদিক পালিয়ে গেল। পরে যখন আমি অভিজিতের কাছ থেকে ব্যাপারটা শুনলাম, ঘটনাটাকে হাস্যকর ভেবে উড়িয়ে দিলাম। পরের দিন সকালে ডিউটিতে জয়েন করলাম। এখানে আগে বলা হয়নি যে আমি যে কোম্পানিতে কাজ করতাম অভিজিৎও সেখানেই কাজ করত, আর আমাদের সাথে আরেকজন কাজ করত যার নাম জ্যোৎস্নাদি। সমরেশের বাবা গত হওয়ার 2 দিন পরে জ্যোৎস্নাদি আমাকে বলল, সেলিম, শুনলাম তুমি নাকি সমরেশের বাবার সৎকারে গিয়েছিলে। আমি বললাম, হ্যাঁ, কেন? জ্যোৎস্নাদি বলল, এটাই প্রকৃত বন্ধুত্ব। তুমি ওর বাবার ওষুধ কেনা থেকে শুরু করে কত কিছু করেছ, সব সময় ওর পাশে থেকেছ। তোমার যাওয়াটা দরকার ছিল। ওইদিকে আমারও বাড়ি, তবে তুমি তো ওই রাস্তা চেনো না। কোন দিক দিয়ে গিয়েছিলে সেই শ্মশানে? আমি বললাম, একটা রাস্তা দিয়ে গিয়েছিলাম যেখানে একটা মুসলিম কবরস্থান আছে। এই কথা শুনে জ্যোৎস্নাদি রেগে গেল। বলল, আরে পাগল, ওই গোরস্থানের পাশ দিয়ে কেন গিয়েছিলে? আমরা সন্ধ্যের পর ওই রাস্তা কখনো মারাই না। আমি জিজ্ঞাসা করলাম, কেন, কি আছে সেই রাস্তায়? ও বলল, ওটা গোরস্থান ঠিকই, কিন্তু সেখানে স্বাভাবিক মানুষদের কবর দেওয়া হয় না। রেলে কাটা, বিষ খাওয়া, অপঘাতে মরা লাশগুলো সেখানে দাফন করা হয়, জানাজাও পড়া হয় না। আর সেই রাস্তায় নাকি তুমি একা গেছো? সর্বনাশ! জ্যোৎস্নাদি যাই বলুক না কেন, আমি এই সব কথা তুড়ি মেরে উড়িয়ে দিলাম। 10 দিনের দিন সমরেশ ফোন করে বলল, ভাই সেলিম, 13 দিনে বাবার শ্রাদ্ধানুষ্ঠান, তোকে কিন্তু আসতেই হবে, তুই শ্মশান যাত্রী। তারপর সমরেশ আমাকে এও বলল যে তার বাবা নাকি ত্রিপাদ দোষ পেয়েছে। আমি এসব বুঝতাম না, তবু বললাম আমি আসবো। আমরা বন্ধুরা মিলে চাঁদা তুলে সমরেশদের জন্য মিষ্টি, ফল, জামা কাপড় অনেক কিছু কিনেছিলাম। কিন্তু হঠাৎই আমার শরীর খারাপ করলো। শরীরটা বেশ কিছুদিন ধরে ভালো যাচ্ছিল না। কাজ করছি ঠিকই, কিন্তু প্রেশার ফল করছে, মাথা তুলতে পারছি না, প্রচন্ড জ্বর, আবার হঠাৎ ভালো হয়ে যাচ্ছি। সমরেশের বাবার শ্রাদ্ধানুষ্ঠানের আগের দিন আমার একটা সরকারি পরীক্ষা ছিল, যার জন্য আমাকে রঘুনাথপুরে যেতে হয়। ফিরে এসে অবস্থা আরো খারাপ। বাড়িতে বাবা, মা, ভাই কাউকেই সহ্য করতে পারছি না। পুরো একটা দিন জল পর্যন্ত খাইনি। একদিন রাত 2:30 নাগাদ হঠাৎ ভীষণ চিৎকার করে উঠলাম। মা ঘরে এলো। অন্ধকারে মাকে দেখে আমি ভয়ানক রেগে গিয়ে বললাম, আমার শরীর খারাপ, আমি কোনো মজা করছি না, বেরিয়ে যাও, আমাকে একা থাকতে দাও। আমি আমার জীবনে এতটা কোনোদিন রেগে যাইনি। মা চলে যাওয়ার পর একটু চোখ লেগে এলো। হঠাৎ কোনো আওয়াজ পেয়ে আমার ঘুমটা ভেঙে যায়। হঠাৎ দেখলাম আমার পায়ের কাছে কেউ দাঁড়িয়ে আছে। অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে আছে সে। শরীরটা এতটাই খারাপ ছিল যে কষ্টের তাড়নায় আবার ঘুমিয়ে পড়লাম। নির্দিষ্ট দিনে অভিজিৎকে ফোন করে বললাম যে সমরেশের বাবার শ্রাদ্ধানুষ্ঠানের দিন আমি যেতে পারবো না, বাকিরা সবাই চলে গেল। দুপুরে মাকে সব খুলে বললাম, মা, মনে হয় আমার কিছু একটা হয়েছে। মা, বাবা আর সেজো কাকি সব শুনে আমাকে দোতলার সেই ঘরে নিয়ে গেল যেখানে মা অসুস্থ মানুষদের ওষুধ দিতেন, ঝাড়ফুঁক করতেন। সেই ঘরের মাঝখানে একটা বড় প্রদীপ জ্বালানো।
ভোর 4:20। মা আমাকে সেই ঘরের মেঝেতে বসিয়ে গণ্ডি দিলেন। মায়ের হাতে আরবি লেখা একটা ছুরি, সেই ছুরি আমি আগেও দেখেছি। সেই ছুরি দিয়ে মাটিতে দিলেন এক কোপ। চোখ বন্ধ অবস্থাতেই আমি দেখতে শুরু করলাম আমার কাঁধের কাছে কিছু একটা দাঁড়িয়ে আছে। আমি ঘাড় ঘুরিয়ে দেখি আমার পেছনে দাঁড়িয়ে আছে একটা পচা গলা মৃতদেহ। তার হাতটা আমি দেখতে পাচ্ছি, কিন্তু শুধু হাত নয়, পুরো শরীরটাতেই তার পচন ধরেছে। মার ইশারাতে বাবা আর সেজো কাকি দুজনেই সর্ষের তেল নিয়ে আমার দু কানে চেপে ধরল। মা সূরা জিন পাঠ করা শুরু করেন, হাতে নৌকার গুল পেরেক আর একটা কাঁচের বোতল। কি ভয়ঙ্কর দৃশ্য! আমি আগেও অনেক ভৌতিক ঘটনার মুখোমুখি হয়েছি, কিন্তু এমন কখনো দেখিনি। অজ্ঞান হওয়ার আগে দেখেছিলাম মা সেই বোতলের মুখটা বন্ধ করে দিলেন। বোতলটা ছিল অস্বাভাবিক বড়। তারপর আমার আর কিচ্ছু মনে নেই। পরে মা বলেছিলেন যে সেই দিন নাকি মুসলিম কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় রেলে কাটা পড়া ওই অতৃপ্ত প্রেতাত্মা নাকি আমাকে সেই কবরস্থান থেকে তাড়া করে, এবং এও বলেন যে সেই বোতলে নাকি সেই প্রেতাত্মাকে তিনি বন্দি করেছেন। আর বাবা সেই বোতল বিদ্যাধরী নদীতে ফেলে দিয়ে এসেছে। আর কোনো সমস্যাই আমার সাথে হবে না। আমরা সবাই 2025 সালে বাস করি। আমি কুসংস্কার ছড়াতে চাই না, কিন্তু আমার হাতে আর কাঁধে যে মানুষটা হাত দিয়েছিল সেই আঙুলের দাগ আজও আমার পিঠে আছে। তাহলে সেগুলো কি ছিল? স্বপ্নে যা যা ঘটনা ঘটতে দেখেছিলাম তার পুনরাবৃত্তি আমার জীবনেও ঘটল। সেই ঘটনার আজ বহু বছর কেটে গেছে, কিন্তু ঘুমের মধ্যে দেখা স্বপ্ন যে এইভাবে সত্যি হয়ে যেতে পারে সে আমি কোনো দিনও ভাবতে পারিনি। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। অদ্ভুত একটা ঘটনা সেলিম আমাদেরকে পাঠিয়েছে। সেলিম মোল্লা এবারও আমাদেরকে দারুণ ঘটনা উপহার দিল। তোমাদের কেমন লাগলো ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো বেশ ভালো লেগেছে। পরের এপিসোড এই বছরের শেষ এপিসোড, মঙ্গলবার যে এপিসোড আসছে, তোমরা ভালো ঘটনা আমাকে পাঠাও। সেই এপিসোডের রেকর্ডিং যদিও হয়ে গেছে, তবুও যদি ভালো ঘটনা আসে তাহলে সেই এপিসোডে আমি তোমাদের পাঠানো কোনো ভালো ঘটনা অবশ্যই ইনক্লুড করে নেব। চলে এসেছি একেবারে এপিসোডের শেষে। চলে যাব একটু শাউট আউটের দিকে। কমেন্ট করেছে বাবাই দাস, সরস্বতী হালদার, স্মৃতি রঞ্জন ঘোষ। লিখেছে আবারও চলে এলাম স্বাভাবিক থেকে বিভ্রান্ত হতে। নাইস গড গিফটেড ভয়েস, ঘটনাটা খুবই হৃদয় বিদারক, ক্যারি অন। কমেন্ট করেছে অনন্যা দ, ইন্দ্রজিৎ নস্কর, আদি বামিম, পাপন রয়। লিখেছে হাই রাজদা, কেমন আছো? 371 নম্বর এপিসোডের জন্য আমি অপেক্ষা করছিলাম। গল্পটা আমার অনেক ভালো লেগেছে। কমেন্ট করেছে গীতা গোস্বামী। সুদেশনা সিনহা রয় লিখেছে ইউনিক ঘটনা। কমেন্ট করেছে একলা পথের পথিক রে ভাই, শেখ ইসমাইল আর চুমকি ঘোষ। এই সবকটা কমেন্টই এসছে নির্মীয়মান সেতুর পিলারের নিচে কঙ্কাল পাওয়ার ঘটনা প্রেতপক্ষের 371 নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো। লাভ ইউ অল, টাটা।